আসসালামু আলাইকুম। আজকে হাসান আজিজুল হকের আরও একটি ছোট গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পটির নাম হচ্ছে আত্মজা একটি করবী গাছ। এটি হাসান আজিজুল হকের অন্যতম একটি ছোট গল্প। এই গল্পের প্রেক্ষাপট সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটি হচ্ছে 1947 সালের পরবর্তী, অর্থাৎ দেশ বিভক্তির পরবর্তী যে চিত্রটি তার উপর ভিত্তি করে রচিত হয়েছে। 1947 সালে দেশ বিভক্তির পর সামাজিক যে একটি বিপর্যয় ঘটেছিল, মানুষের বেকারত্ব, প্রত্যাশা, হাহাকার, এমনকি বৃদ্ধ বাবার বোধ বিপর্যয়ের চিত্রটি এই ছোট গল্পে চিত্রিত হয়েছে। তো এখানে গল্প শুরু করার আগে গল্পের নামের যে অর্থটা সেটা জানা আবশ্যক। আত্মজা ও একটি করবী গাছ। আত্মজা অর্থ হচ্ছে কন্যা, এবং করবী গাছ মানে আমরা সবাই চিনি যে একটি ফুল গাছ, একটি সুন্দর ফুল গাছ। এই আত্মজা ও একটি করবী গাছের সঙ্গে যে মেলবন্ধন নিয়ে এই গল্পটা রচিত হয়েছে সেটাই আমরা এখন জানতে যাচ্ছি। গল্পটি শুরু করার আগেই এর চরিত্র সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তো এই গল্পের প্রধান চরিত্র মূলত 5টি: ইনাম, ফেকু, সুহাস, কেশবুড়ো এবং কেশবুড়োর কন্যা রূপু। এর পাশাপাশি আরও কিছু চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই গল্পের সংক্ষিপ্ত বা পার্শ্ববর্তী চরিত্র হচ্ছে কানুর মা, চাঁদমণি। রূপক চরিত্র হচ্ছে শিয়াল এবং একটি মুরগি। আর এখানে একটি দুর্বল তৎকালীন নারী সমাজের একটি প্রতিবাদের চিত্র হচ্ছে কেশবুড়োর স্ত্রী। এখানে তৎকালীন সমাজে নারীদের যে কোনো সামাজিক মূল্য ছিল না বা তাদের কথার কোনো মর্যাদা ছিল না, দাম ছিল না, সেটাই মূলত তার একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে গল্পের শুরুটা এভাবে হয়েছে যে শীতের রাত, নারকেল গাছের মাথায় চাঁদ উঠেছে। কানুর মার কুড়ে ঘরের দাওয়ায় শিয়ালের ডাক শোনা যায়। শিয়ালটা মুরগি খেয়ে পালাবার চেষ্টা করে এবং চাঁদমণির বাড়ির লোকেরা শিয়ালটাকে তাড়া করে। এখানে শিয়াল হচ্ছে মূলত তৎকালীন সামাজিক বিপর্যয়ের একটি ধারক এবং মুরগি হচ্ছে তৎকালীন সামাজিক যারা নির্যাতিত বা শোষিত তাদের একটি ধারক। এবং সর্দারদের ছোট ছেলে পুলের ওপার দিয়ে হেঁটে শুকনো বিলের কাছে এসে দাঁড়ায়। সেখানে সুহাস আর ফেকু গল্পে মশগুল। সুহাস, ফেকু এবং ইনাম সম্পর্কে তারা বন্ধু হয়। এখানে সুহাস এবং ফেকু ট্রানজিস্টারে গান শুনছিল, কিন্তু ইনাম এসে ট্রানজিস্টারটা বন্ধ করে দেয় এবং তারা একটি গন্তব্যে চলতে থাকে। গন্তব্য হচ্ছে কেশবুড়োর বাড়ি। পথিমধ্যে সুহাস এবং ফেকু বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। তার মধ্যে সুহাস তার ছোট মামার বিয়ের গল্প করতে থাকে। ছোট মামার স্ত্রীর চেহারা অনেক সুন্দর, তার বোনদের চেহারা অনেক সুন্দর, এবং ফেকু সেটাকে ঠাট্টা করে বলে তার জন্যই বোধ হয় সুহাস তার ছোট মামার শ্বশুর বাড়িতে মাসে 5 বার বেড়াতে যায়। কিন্তু সুহাসের এই ছোট মামার বিয়ের গল্প ইনামের কাছে খুব বিরক্তিকর মনে হয় যে এটা গতকাল থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে তার ঠিক নেই আর কি। সে খুব বোরিং হতে থাকে। একটা সময় সুহাস ফেকুকে জিজ্ঞেস করে যে তুই যে পকেট মার, তো তুই তো অনেক মার খাস মানুষের, তোর সহ্য করতে কেমন লাগে? তারপর সুহাসকে ফেকু বলে যে শিক্ষা যেরকম পণ্ডিতদের কাছ থেকে শিখতে হয়, এই মার খাওয়ার অভ্যাসটাও আর কি আয়ত্ত করতে হয়। সে আর কি পকেট মারার সময় অনেক মার খেয়ে থাকে, তো তার জন্য আর কি এভাবে বলেছে। আর ইনামকে তারা জিজ্ঞেস করে একটা সময় যে ইনাম কি স্কুলে যায় কিনা। ইনাম বলে যে সে পড়ালেখা করে না, এখন পড়ালেখা করে কি লাভ বা কি করবে, সে চাকরি বাকরি তো কেউ তাকে দেবে না। এখানে বলে রাখা ভালো যে তাদের হেডমাস্টারের নাম তারাপদ মাস্টার। যাই হোক, তারা চলতে থাকে কেশবুড়োর বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে তারা পালদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পোড়ামাটির গন্ধ পায় এবং তারা কেশবুড়োর কথা ভাবতে থাকে যে বুড়োটা পয়সার লোভে কী না করতে পারে। তারা এই কথা ভেবে হাসাহাসি করতে থাকে অনেক। তারা যখন কেশবুড়োর বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে তখন ইনাম ফেকু আর সুহাসের কাছে টাকা ধার চায়, কিন্তু ফেকু আর সুহাস তাকে টাকা ধার দেয় না, বরং ব্যঙ্গ করে বলে যে ইনাম খালি হাতে মজা নিতে এসেছে। অবশেষে তারা গন্তব্যস্থলে পৌঁছে যায়। কেশবুড়োর বাড়ির সদর দরজায় একটা করবী গাছ, সেখানে তারা গিয়ে কেশবুড়োকে ডাকে
এবং কেশবুড়ো সাড়া দেয় এবং সে দরজা খুলে তাদের দেখে চিনতে পারে যে আশ্বস্ত হয় যে চেনা মানুষ। তাদেরকে ভেতরে নিয়ে আসে কেশবুড়ো এবং চৌকিতে বসতে দেয়। কেশবুড়োর একটা সমস্যা আছে, সে হচ্ছে হাঁফানির রোগী, অ্যাজমার সমস্যা তার, তাই বোধহয় সে কোনো কাজ কাম করতে পারে না। এবং সে বলতে থাকে তাদের তিনজনকে যে বাবা, তোমাদের জন্যই তো এই স্থানে আমি বেঁচে আছি, তোমরা যদি না থাকতে তাহলে আমার কি হতো। সে বলে যে তোমাদের এই ঋণ আমি কি করে শুধরাবো। তো সে কথা বলে তার মেয়ে আছে রুকু, বলে যে রুকু তোমাদের জন্য চা তৈরি করছে, বসো তোমরা। কথা বলে সে ভেতরে চলে যায়। ভেতর থেকে একটা আওয়াজ শোনা যায় যে তার স্ত্রী তাকে কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করছে তার সাথে, কিন্তু সে তার স্ত্রীর কোনো কথা শুনে না, গালিগালাজ করে সে বেরিয়ে আসে। অর্থাৎ এখানে তার স্ত্রীর যে একটি ক্ষীণ প্রতিবাদ শোনা যায়, সেখানে বোঝা যায় যে তৎকালীন সমাজে নারীদের যে খুব দুর্বল একটি ভূমিকা ছিল বা তাদের সামাজিক তেমন কোনো মর্যাদা ছিল না, সেটাই বোঝা যায়। তো কি হয়, কেশবুড়ো তার স্ত্রীর সাথে সংক্ষিপ্ত বাকবিতর্ক শেষে বাইরে বেরিয়ে আসে এবং তাদের তিনজনকে বলে যে রুকু তোমাদের জন্য চা তৈরি করছে, কিন্তু তারা তিনজনই নাকচ করে যে তারা কেউ চা খাবে না। ওই সময় সুহাস তার চাদরের ভেতর থেকে কিছু টাকা বের করে, কিন্তু তার হাত থেকে সে টাকাগুলো ফেকু নিয়ে নেয় এবং তার পকেট থেকে 2 টাকা বের করে সেই টাকাগুলোর সাথে মিলিয়ে কেশবুড়োর হাতে দেয়। মূলত ফেকু তার বড় ভাইয়ের কাছ থেকে এই 2 টাকা চুরি করেছিল কেশবুড়োর বাড়িতে আসবে বলেই। কেশবুড়ো কী করে, সে টাকাগুলো পেয়ে বলে যে রুকু তোমাদের জন্য পাশের যে বাঁশের ঘরটি আছে সেখানে অপেক্ষা করছে, এবং সুহাস আর ফেকুকে সে ঘরে পাঠিয়ে দেয়। দিয়ে সে ইনামের সাথে বসে গল্প করতে থাকে। মূলত তিনি ইনামকে যেতে দেয় না, কারণ ইনাম তাকে টাকা দিতে পারেনি, এবং সেই ইনামের সাথে গল্প করতে থাকে যে এখানে সে কিভাবে এসেছিল এবং এসে সে এখানে একটি করবী গাছ লাগিয়েছিল, মূলত গাছের ফুলের জন্য নয়, এর বীজের জন্য, কারণ এর বীজ থেকে খুব ভালো এক ধরনের বিষ তৈরি হয়। তো তাদের কথোপকথনের মাঝে পাশের ঘর থেকে রুকুর চুরির শব্দ, তার শাড়ি খোলার শব্দ এবং তার ফুফুয়ে কান্নার শব্দ ভেসে আসে। বুড়ো অন্যমনস্ক হয়ে যায়, সে আর তার গল্পটা শেষ করতে পারে না। অর্থাৎ সমস্ত গল্প জুড়ে যে বিষণ্ণতা, যে আর্তনাদ, সে ভাঙন আমরা পরিলক্ষিত হতে দেখেছি। তার প্রেক্ষাপটই মূলত দেশভাগ, ফলে মর্মমূলের চিত্র গল্পে স্থান পেয়েছে গল্পকারের অসাধারণ নৈপুণ্যে। এই গল্পের একটি লাইনেই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন হাসান আজিজুল হক, যে আমি এখানে প্রথমে একটি করবী গাছ লাগাই এর ফুলের জন্য নয়, এর বীজের জন্য, কারণ এর বীজ থেকে এক ধরনের বিষ তৈরি হয়, খুব ভালো বিষ তৈরি হয়। অর্থাৎ তার মেয়ে আত্মজা মানে কন্যার সাথে তিনি এই করবী গাছের যে একটা মিলবন্ধন খুঁজে বের করেছেন, যে তার মেয়েও সুন্দর এবং করবী গাছের ফুলও সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটাকে তাকে বিক্রি করে খেতে হচ্ছে বা তার সংসার চালাতে হচ্ছে। তো এটা তার কাছে ওই তার মেয়ের সৌন্দর্যটা তার কাছে ওই করবী গাছের বীজ থেকে যে বিষ তৈরি হয় সে বিষের সমান। এখানে যে মিলবন্ধনটা তৈরি করেছে একটি লাইনের মাধ্যমে যেটি বুঝিয়েছে, সেটি একটি চমৎকারিত্বেরই প্রকাশ ঘটেছে। অর্থাৎ কেশবুড়ো তার কন্যা সতীত্ব বিক্রি করে যে সংসার চালাচ্ছেন, এটা তার কাছে করবী গাছের বীজ থেকে যে বিষ তৈরি হয় সেটা গলধকরণ করার সমানই। তো এখানে খুব চমৎকারভাবে হাসান আজিজুল হক আত্মজা একটি করবী গাছ, অর্থাৎ কন্যার সাথে করবী গাছের বিষের যে মেলবন্ধন, সেটা সেই সামাজিক চিত্রটা কি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো বলবো যে হাসান আজিজুল হকের একটি চমৎকার একটি ছোট গল্প হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ।